কাণ্ড আর বক্তব্যের কারণে বিতর্কিত বিশ্বজুড়ে। এছাড়া উত্তর কোরিয়াকে রেখেছেন পশ্চিমা স্রোতের বিপরীতে। এরই ধারাবাহিকতা এবার যুদ্ধবিমান ও ড্রোনের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়ার বিমান বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির অজ্ঞাত স্থানে এ মহড়া চালানো হয় বলে নিশ্চিত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। শনিবার সংবাদ সংস্থাটির প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিমান ও ড্রোন প্রদর্শনী দেখছেন কিম। কেসিএনের প্রতিবেদনে বলা হয়, দেশের প্রথম বিমান বাহিনী ডিভিশনের মহড়ায় বিমান প্রতিরক্ষা এবং বিমান হামলার প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন কিম। সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতিতে নতুনত্ব আনার আহ্বানও জানান তিনি। চলতি মাসেই একাধিকবার সামরিক মহড়া তদারকি করেছেন কিম। পরিদর্শন করেছেন ট্যাঙ্ক ও অস্ত্র কারখানা, এমনকি গিয়েছেন রুশ দূতাবাসেও। এরই মধ্যে পিয়ংইয়ং স্বীকার করেছে তাদের সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। তখন কেবল কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার চারপাশে খোলা চুলের আরব সুন্দরীরা মাথা নাড়িয়ে যে নাচ ট্রাম্পকে প্রদর্শন করেন তা বোধ হয় আর কোনো অতিথির ভাগ্যে জোটেনি। কট্টরপন্থী সুন্নি ইসলামের মতাদর্শী আরব আমিরাতের এমন আয়োজনে মার্কিন অতিথিরা মুগ্ধ হলেও মুসলিম বিশ্বে এই নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। আড়ম্বর আর জাঁকজমকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে পেছনে ফেলা কঠিন। জ্বালানি সমৃদ্ধ দেশগুলো কোটি কোটি ডলার ব্যয় করে নিজেদের জন্য গড়ে তুলেছে রাজকীয় সব প্রাসাদ। আর ব্যবসায়ী ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্য তাই সবচেয়ে লোভনীয় জায়গা, যেখানে গেলে অন্য দেশগুলোর মতো অভাব অভিযোগের কোনো কথা শুনতে হয় না, বরং ট্রাম্পের পায়ে শত শত কোটি ডলার ঠেলে দেওয়ার পাশাপাশি মনোরঞ্জনে চলে চোখ ধাঁধানো আয়োজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরো জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য মধ্যপ্রাচ্যকেই বেছে নেন ট্রাম্প। পশ্চিমা মিত্রদের বাদ দিয়ে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য প্রীতির কারণ যে অর্থনৈতিক সেটা ভালোভাবেই জানে বিশ্ব। এমনকি এবারের সফরের আগেই কাতারের কাছ থেকে রাজকীয় প্রাসাদের মতোই $400 মিলিয়ন সমমূল্যের এক বিমান উপহারের বার্তা পান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে বরণে আড়ম্বরের কোনো কমতি রাখেনি সৌদি আরব। সফরের প্রথম দিনে বেগুনি রঙের গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। এর পরের গল্পটা শুধুই ডলারের। মার্কিন শীর্ষ সব ব্যবসায়ীকে সাথে নিয়ে সৌদি যুবরাজের একের পর এক আয়োজনে অংশ নেন ট্রাম্প। প্রতিরক্ষা, এভিয়েশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি সম্মেলনেই যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডলার বিনিয়োগের চুক্তি হতে থাকে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে অস্ত্রের বিনিময়ে $150 বিলিয়ন চুক্তি সহ সৌদি আরবে একদিনের সফরেই ট্রাম্পের পকেটে আসে $600 বিলিয়ন বিনিয়োগ। ট্রাম্পকে বরণে সৌদির সাথে যেন পাল্লা দিতেই নামে আরেক মুসলিম দেশ কাতার। মোহাম্মদ বিন সালমানের দেশ ছেড়ে কাতারে নামার পর ছোট এই দেশটির ঐশ্বর্যে বিস্ময় নামে ট্রাম্প আর তার প্রতিনিধিদের মধ্যে। আধুনিকতার সাথে কাতারের সোনায় মোড়ানো আভিজাত্য আর জাঁকজমক ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে ট্রাম্পকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয় কাতার আমিরের প্রাসাদে। পুরুষরা সেখানে তলোয়ার নাচে বরণ করে নেন ট্রাম্পকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সফরে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেকবার দেখে এসেছেন ঐশ্বর্য আর প্রাচুর্যের সম্ভার। অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর জাঁকজমক দেখে বোঝার কোনো উপায় ছিল না যে পাশেই অন্ধকারে ঢেকে থাকা ফিলিস্তিনে ক্ষুধা আর হামলায় অসহায়ভাবে প্রতিদিন কত মৃত্যু হচ্ছে। আর সেই বর্বরতার জন্য যে যুক্তরাষ্ট্রই দায়ী, সেই দায়ও পুরো এড়িয়ে গেছে মুসলিম এই নেতারা।
अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप मिडिल ईस्ट की 4 दिन की यात्रा पूरी करके लौट चुके हैं। डोनाल्ड ट्रंप की ये पहली विदेश यात्रा थी। उन्होंने अपने इस दौरे से पूरे मिडिल ईस्ट में हलचल मचा दी है। इस दौरे में उन्होंने बड़े निवेश सौदे किए, सीरिया के साथ नया रिश्ता कायम किया और शांति और व्यापार का संदेश दिया। ईरान के साथ तनाव को लेकर ट्रंप ने कई बयान दिए। इसके साथ ही ये भी साफ कर दिया कि वो ईरान के साथ ट्रेड करने को तैयार हैं, लेकिन कुछ शर्तों के साथ। माना जा रहा है कि ट्रंप ने इन रुखों से इसराइल की टेंशन कहीं न कहीं बढ़ा दी है। इससे पहले अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने अपने कतर दौरे के दौरान ईरान के साथ परमाणु समझौते को लेकर एक बड़ा बयान दिया था। डोनाल्ड ट्रंप ने कहा, हम ईरान में कोई परमाणु बम नहीं बनाने जा रहे हैं। मुझे लगता है कि हम शायद ऐसा किए बिना ही समझौता करने के करीब पहुंच रहे हैं। मैं चाहता हूं कि ईरान एक महान देश बने, लेकिन उनके पास परमाणु हथियार नहीं हो सकते। बस यही एक चीज है। ये बहुत सरल है। डोनाल्ड ट्रंप ने इस दौरान ये भी कहा था कि शायद हम बिना सैन्य कार्रवाई किए ही समझौते के करीब पहुंच गए हैं। आपने सुना होगा कि ईरान ने कुछ शर्तों पर सहमति जताई है। ट्रंप पहले भी कह चुके हैं कि ईरान को परमाणु हथियार डेवलप करने की इजाजत नहीं दी जाएगी। ट्रंप ने व्यापार और शांति पर जोर दिया। ट्रंप ने सऊदी अरब, कतर और संयुक्त अरब अमीरात की यात्रा में अपनी विदेश नीति को साफ किया। उन्होंने व्यापार और शांति पर जोर दिया। सऊदी अरब में एक भाषण में ट्रंप ने कहा कि नई पीढ़ी के नेता पुराने झगड़ों को पीछे छोड़ रहे हैं। मिडिल ईस्ट का भविष्य व्यापार से बनेगा, न कि अराजकता से। उन्होंने तकनीकी को बढ़ावा देने और आतंकवाद को खत्म करने की बात कही। ट्रंप के दौरे से इतना परेशान क्यों है इसराइल? अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप के मध्य पूर्व यात्रा की इस दौरान खाड़ी देशों और अमेरिका के बीच कई बड़े समझौते हुए हैं। ट्रंप अपने मध्य पूर्व दौरे में इसराइल नहीं गए, जिसे लेकर प्रधानमंत्री नेतन्याहू और सरकार के अधिकारी चिंतित जरूर होंगे। इसके साथ ही मिडिल ईस्ट में हुए कई बड़े समझौतों ने भी इसराइल के लिए बड़ी असहज स्थिति पैदा कर दी है। अमेरिका में इसराइल के प्रभाव में आई कमी। जानकारों का मानना है कि हाल के दिनों में अमेरिका में इसराइल के प्रभावों में कमी आई है। डोनाल्ड ट्रंप पहले ही हमास के साथ इसराइल के बिना बातचीत शुरू कर चुके हैं। कुछ जानकारों का मानना है कि ट्रंप अपनी छवि शांति के दूत की तरह बनाना चाहते हैं। यूक्रेन युद्ध, हूती और भारत पाक में समझौते कराने के बाद वो इसराइल पर हमास के साथ समझौता करने का दबाव बना सकते हैं। ट्रंप के इन कदमों के बाद नेतन्याहू सरकार बैकफुट पर पहुंच गई है। अमेरिका का नरम होना इसराइल को शायद ही पसंद। ट्रंप एक ऐसी पश्चिमी एशिया नीति को बढ़ावा दे रहे हैं जो कई मामलों में नेतन्याहू और उनकी सरकार के हितों के बिल्कुल उलट है। ईरान के साथ इसराइल के खिलाफ जाकर न्यूक्लियर मसले पर मीडिएटर की मौजूदगी में बात शुरू करना, फिर यमन के हूती विद्रोहियों के साथ समझौता और हमास के साथ सीधी बातचीत की घोषणा, ये कुछ झटके हैं जिन्हें अमेरिका ने इसराइल को पहले ही दे दिए हैं। जानकार मानते हैं कि मिडिल ईस्ट में अमेरिका का नरम होना इसराइल को शायद ही पसंद आए। चर्चा शुरू हो गई है कि प्रेसिडेंट ट्रंप इसराइल से नाराज हैं। खबरें तो ये भी हैं कि प्रेसिडेंट ट्रंप ने तय किया है कि जब तक हमास के साथ युद्ध का कोई नतीजा नहीं निकलता, वो इसराइल नहीं जाएंगे। ये अपने आप में इसराइल के लिए एक बड़ी डिप्लोमेटिक हार है। Today on 10th, Alhamdulillah. পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। পরমাণু শক্তিধর দু দেশের মধ্যে শুরু হয়ে যায় সরাসরি সামরিক সংঘাত। 4 দিন চলে সংঘর্ষ। যুদ্ধটা ব্যাপক পরিসরে হলেও সামরিক হতাহতের সংখ্যা কম। ভারত স্বীকার করেছে তাদের 5 সেনা নিহত হয়েছে। পাকিস্তান বলেছে 11 জন সৈন্যের প্রাণ গিয়েছে তাদের। শুরুতে দু দেশের যুদ্ধ বিমান লড়াইয়ে অবতীর্ণ হলেও পরে লড়াইটা হয়েছে মূলত ড্রোন দিয়ে। ভারত লড়েছে ইসরায়েলের হারব ড্রোন দিয়ে। পাকিস্তানের হাতে ছিল তুরস্কের বায়রাক্তার। আসলে যুদ্ধটা এখন বদলে গিয়েছে। আগেকার দিনের মতো যেখানে মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার সৈন্য মুখোমুখি লড়াই করত, সেই যুগ যেন এখন শেষের পথে। এটি যুদ্ধের নতুন দৃশ্যপট, যেখানে সৈন্য নেই, ট্যাঙ্ক নেই, অথচ আকাশ ভরে গিয়েছে ছোট ছোট ড্রোনে। মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে না কেউ। যুদ্ধের ফয়সালা করছে বহুদূরের কম্পিউটারের স্ক্রিনের সামনে বসা মানুষ, বা অনেক সময় সিদ্ধান্ত নিচ্ছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। শুনতে অনেকের কাছে সায়েন্স ফিকশনের মতো লাগলেও এটাই আজকে যুদ্ধের বাস্তবতা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে এর লক্ষণ স্পষ্ট। প্রতি মাসে ইউক্রেন যুদ্ধে হারাচ্ছে 10,000-এর বেশি ড্রোন। ছোট ড্রোনগুলো আসলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভোক্তা পণ্যে। সব ওয়ান টাইম ইউজ, ব্যবহার করো, ফেলে দাও। ড্রোনের দাম অনেক হলেও মানুষের জীবনের মূল্য তারও চাইতে বেশি। যুদ্ধে ড্রোনের ভূমিকা কিন্তু শুধু নজরদারিতে সীমিত নেই। এগুলো শত্রুর অবস্থান চিহ্নিত করে দূরপাল্লার কামান বা মিসাইলকে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়।
ড্রোন নিজেও হয়ে উঠেছে অস্ত্র। অনেক ড্রোন থেকে মিসাইল ছোঁড়া যায়, অনেক ড্রোন নিজেই আত্মঘাতী হয়ে বিস্ফোরক সহ আছড়ে পড়ে শত্রুর অবস্থানে। এরই মধ্যে বিজ্ঞানীরা তৈরি করেছেন সোয়ার্ম ড্রোন, অর্থাৎ ড্রোনের ঝাঁক। একসঙ্গে শত শত ছোট ছোট ড্রোন দল বেঁধে আকাশে উঠছে। প্রতিটির কাজ আলাদা। কোনোটি শত্রুর অবস্থান শনাক্ত করছে, কোনোটি সিগন্যাল জ্যাম করে দিচ্ছে, কোনোটি সরাসরি আঘাত হানছে। ছোট ছোট যন্ত্রগুলো একসঙ্গে কাজ করে তৈরি করছে বিশাল একটি স্মার্ট মেশিন, যা মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যেই সফলভাবে সোয়ার্ম ড্রোন ব্যবহার করছে। এরকম ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবার উপায় কি? বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ড্রোন জ্যামার, যেটি ড্রোনের কমিউনিকেশন সিস্টেম অকেজো করে দেবে, অথবা লেজার অস্ত্র, যেটি চোখের পলকেই ড্রোনগুলোকে ভস্ম করে দেবে। এই অস্ত্রগুলো ইতিমধ্যেই রণক্ষেত্রে পরীক্ষিত। ভবিষ্যতে যুদ্ধে শুধু অস্ত্রের প্রযুক্তি নয়, বদলে যাচ্ছে সৈন্যের রূপও। গবেষণা চলছে এমন যন্ত্র নিয়ে যা মানুষের গায়ে পরে নেওয়া যায়, এক ধরনের মেকানিক্যাল কঙ্কাল, যাকে বলা হয় এক্সোস্কেলেটন। এই এক্সোস্কেলেটন সৈন্যদের করে তোলে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী, সহনশীল এবং গতিশীল। এর ফলে একজন সৈন্য কয়েক গুণ ভারী অস্ত্র বা সরঞ্জাম বহন করতে পারেন খুবই সহজে। চলাফেরায় ক্লান্তি আসে না, যুদ্ধক্ষেত্রে দীর্ঘক্ষণ সক্রিয় থাকা যায়। ভবিষ্যতে এক্সোস্কেলেটন সৈন্যদের এমন ক্ষমতা দিতে পারে যেখানে তারা যুদ্ধক্ষেত্রে আরো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে, শত্রুগুলো থেকেও নিজেকে রক্ষা করতে পারবে। মার্কিন সেনাবাহিনী একটি রোবট তৈরি করেছে যার নাম বিগ ডগ। 4 পায়ে চলা রোবট যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের উদ্ধার করবে। যুদ্ধক্ষেত্রে যে কঠিন কাজগুলো মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ, সেগুলো করতে থাকবে রোবট। ফলে সৈন্যদের জীবন অনেকটা নিরাপদ হয়ে উঠবে। এত সব প্রযুক্তির উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষের ক্ষতি কমানো। কারণ একজন সৈন্যের মৃত্যু মানে শুধু একজন মানুষের মৃত্যু নয়, হারিয়ে যাওয়া একটি স্বপ্ন, একটি পরিবারের ভবিষ্যৎ। কিন্তু প্রযুক্তির ভয়ঙ্কর ঝুঁকিও রয়েছে। কিছু দেশ এমন স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করছে যা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কোথায় এবং কাকে আক্রমণ করবে। এই ধরনের অস্ত্রকে বলা হয় অটোনোমাস ওয়েপন বা স্বাধীন অস্ত্র। এই ধরনের অস্ত্র ভুল করলে মৃত্যু ঘটতে পারে শত শত মানুষের। যুদ্ধ এখন আর মাটিতে বা আকাশেই সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন হচ্ছে ইন্টারনেটেও। সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুর রাডার, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি যুদ্ধজাহাজও অচল করে দেওয়া যায়। তাই আগামী যুদ্ধ হবে আরো স্মার্ট, আরো জটিল, আরো প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির উন্নয়নে যুদ্ধ হয়তো আরো যান্ত্রিক হবে, কম মানুষ মারা যাবে, কিন্তু যুদ্ধ কি থামবে? তথ্য প্রযুক্তির যুগে যুদ্ধ বোধহয় তখনই শেষ হবে যখন মানুষ যুদ্ধের কারণটাকেই প্রশ্ন করতে শিখবে। ততক্ষণ পর্যন্ত নতুন নতুন প্রযুক্তি এসে যুদ্ধের চেহারাটা পাল্টে দিতে থাকবে। আর যুদ্ধক্ষেত্র হবে এমন একটি জায়গা যেখানে একজন সৈন্যের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একটি চিপ, একটি ড্রোন কিংবা একটি মাউসের ক্লিক। কাজী নিশাদ, যমুনা নিউজ। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা যারা 2014 সালে রাজধানী সানা দখল করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের শক্তির উৎস এবং প্রভাব এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু। এই যোদ্ধা তাদের কৌশলগত অবস্থান, বহির্শক্তির সমর্থন এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছে। তাদের ক্রমবর্ধমান ক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের শক্তির প্রধান উৎস হল ইয়েমেনের ভৌগোলিক অবস্থান। ইয়েমেন লোহিত সাগর এবং এডেন উপসাগরের তীরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব এল মানদেব প্রণালী রয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন লাখো ব্যারেল তেল এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে। যোদ্ধারা এই অঞ্চল নিয়ন্ত্রণ করে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করছে, যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতির জন্য ঝুঁকির সৃষ্টি করছে। প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বৃদ্ধির পেছনে আরেকটি বড় ভূমিকা রয়েছে বহির্শক্তির সমর্থনের। তারা ইরান থেকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ পায় বলে অভিযোগ রয়েছে। ইরানের দেয়া উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা তথ্য তাদের সামরিক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে তাদের নিজস্ব সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় সমর্থনও উল্লেখযোগ্য। ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা তাদের জনশক্তি এবং নৈতিক শক্তি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ের প্রধান কারণ এই যোদ্ধাদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। তারা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে।
2023 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তারা ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে, যা তাদের ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এতে তারা মধ্যপ্রাচ্যের অনেকের কাছে সমর্থন পেয়েছে, যা তাদের রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি করছে। ইসরায়েলের জন্য ভয়ের কারণ আরও সুনির্দিষ্ট। প্রতিরোধ যোদ্ধারা 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা তাদের দূরপাল্লার আক্রমণ ক্ষমতার প্রমাণ। এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। এছাড়া ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য আরেকটি উদ্বেগ। ইরানের প্রক্সি হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ক্রমবর্ধমান হুমকির কারণে কূটনৈতিক ও সামরিকভাবে চাপের মুখে রয়েছে। তবে এই যোদ্ধাদের প্রতিরোধের পেছনে তাদের জনগণের সমর্থন এবং আঞ্চলিক গতিশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিন লিকুইড পাওয়া যাচ্ছে 50 টাকা ছাড়ে এখন মাত্র 220 টাকায়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান F-55। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই 2 ইঞ্জিন বিশিষ্ট সুপার স্টেলথ জেটটি F-35 এর ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধবিমান F-22 র্যাপটারও ফিরে আসছে আরও আধুনিক রূপে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি হবে F-22 সুপার, একটি উন্নত ও আধুনিকায়িত সংস্করণ যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। রয়টার্সের তথ্য অনুযায়ী কাতারের দোহায় অনুষ্ঠিত একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন। এই বৈঠকে বোয়িং এবং জিই অ্যারোস্পেসের মতো বড় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাম্প জানান F-55 হতে যাচ্ছে একটি সম্পূর্ণ নতুন ডিজাইনের 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, যা F-35 এর উন্নত সংস্করণ অথবা সম্পূর্ণ নতুন প্রজন্মের ফাইটার জেট হিসেবে আত্মপ্রকাশ করবে। F-22 সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন তিনি মনে করেন F-22 বিশ্বের সবচেয়ে সুন্দর যুদ্ধ বিমান, তবে এখন তারা F-22 সুপার তৈরি করতে যাচ্ছেন, যা F-22 যুদ্ধ বিমানের একটি অত্যাধুনিক সংস্করণ হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতানুসারে F-55 প্রকল্পটি সম্ভবত FAXS প্রোগ্রামের অংশ। রয়টার্স আরও জানিয়েছে ট্রাম্প যে F-22 সুপার যুদ্ধবিমানের কথা বলেছেন সেটি আসলে যুক্তরাষ্ট্রের পুরনো কিন্তু এখনও অপ্রতিদ্বন্দ্বী ফাইটার জেট F-22 র্যাপটরকে নতুন প্রযুক্তি, উন্নত সফটওয়্যার এবং স্টেলথ ক্ষমতা দিয়ে আধুনিকীকরণের একটি ইঙ্গিত। এই সামরিক প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে 2টি প্রধান মার্কিন প্রতিরক্ষা সংস্থা, বোয়িং এবং লকহিড মার্টিন। যেখানে লকহিড মার্টিনের আগে F-35 এবং F-22 প্রকল্পের নেতৃত্ব দিয়েছে, সেখানে F-47 প্রকল্পে তারা বোয়িং এর কাছে পরাজিত হয়েছে এবং বর্তমানে F-35 এর 5th জেন প্লাস আপগ্রেডের দিকে মনোযোগ দিয়েছে। অন্যদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী বোয়িং সম্প্রতি F-47 প্রকল্পের চুক্তি লাভ করেছে। এই প্রকল্পের আওতায় চালকবিহীন ড্রোনের একটি দল একটি মূল বিমানের সাথে সমন্বিতভাবে কাজ করবে, যা এটিকে যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্পষ্টতই আধুনিক যুদ্ধ কেবল রণক্ষেত্রে নয়, এর প্রস্তুতি শুরু হয় নকশার টেবিলে এবং প্রযুক্তির উদ্ভাবনে। রয়টার্সের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের F-55 এবং F-22 সুপার তৈরির পরিকল্পনা সেই নতুন সামরিক বাস্তবতারই প্রতিচ্ছবি, যেখানে আকাশসীমার নিয়ন্ত্রণ বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বছর ধরে চলা যুদ্ধের মাঝে প্রথমবার সরাসরি মুখোমুখি ইউক্রেন ও রাশিয়া ইস্তাম্বুলের এক রাজপ্রাসাদে। আশা ছিল সেখান থেকেই শুরু হবে শান্তির যাত্রা, কিন্তু 2 ঘন্টাও হয়নি। আলোচনার টেবিল ছেড়েছে দুই পক্ষ সমঝোতার কোনো চিহ্ন ছাড়াই। রয়টার্স জানিয়েছে, আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় রাশিয়া এমন শর্ত দিচ্ছে যা বাস্তবতা থেকে বহু দূরে। একটি স্বাধীন দেশে নিজস্ব ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব। তাদের মতে এটা শান্তির চেষ্টা নয়, বরং আত্মসমর্পণের হুমকি। অন্যদিকে আলোচনার প্রস্তাব দিয়েও বৈঠকে আসেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। ন্যাটো মহাসচিব মন্তব্য করেছেন, মাঝারি স্তরের প্রতিনিধি দল পাঠিয়ে পুতিন আবারও প্রমাণ করলেন শান্তি তার উদ্দেশ্য নয়। বৈঠকের পরপরই প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। তিনি অনুরোধ করেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে না আসে তাহলে তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন এক নিষেধাজ্ঞার প্যাকেজ। কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, পুতিন শান্তি চান না, তাই আমাদের চাপ আরও বাড়াতে হবে। নতুন নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে রাশিয়ার জ্বালানি ও নৌ পরিবহন খাত। নর্ড স্ট্রিম 1 ও 2 গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা। রুশ ছায়াজাহাজ বহরের ওপর নজরদারি, তেলের দামে কড়াকড়ি এবং ব্যাংকিং খাতেও অর্থনৈতিক আঘাত। সব মিলিয়ে মস্কোর ওপর এক বহুমাত্রিক চাপ। তবে এই দীর্ঘ অচল অবস্থার মধ্যেও আলোচনায় আসে মানবিক একটি অগ্রগতি। 2 দেশ 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। কিন্তু সেই আশাও ফিকে হয়ে যায় যখন রাশিয়া জানায় যুদ্ধবিরতির আগে দরকার আরও আলোচনা। জবাবে ইউক্রেন বলে, আলোচনায় যদি সত্যি আগ্রহ থাকে তাহলে আগে গোলাগুলি বন্ধ করুন। রাশিয়ার শর্তে শান্তির কোনো বাস্তব সম্ভাবনা দেখছেন না ইউরোপীয় নেতারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড সবাই মনে করেন মস্কোর অবস্থান একেবারে গ্রহণযোগ্য নয়। এদিকে জেলেনস্কির স্পষ্ট ও দৃঢ় বার্তা, আমাদের লক্ষ্য একটাই, নিঃশর্ত ও পূর্ণ যুদ্ধবিরতি। শান্তির জন্য সেটাই প্রথম এবং অপরিহার্য পদক্ষেপ। বহুল প্রতীক্ষিত এই আলোচনা শেষ হলো কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই। চাপ, শর্ত আর পাল্টাপাল্টি অবস্থানে থেমে গেছে শান্তির সম্ভাবনা। যে প্রতিরক্ষা শক্তিতে সাফল্য অর্জন করেই চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় একের পর এক সমরাস্ত্র উদ্ভাবন করেছে দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যেও মিসাইল ছোড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। ফুরিয়ে আসছে ইসরায়েলের শক্তি, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না নেতানিয়াহু, এমন মন্তব্য করে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সম্প্রতি বলেছেন, রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সাথে নেই। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না ইসরায়েল। যারা হুথিদের একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি, তারা যদি একসাথে 6 শতাধিক মিসাইলের মুখোমুখি হয় তবে কি করবে? ইরানের সামরিক বহরের অস্ত্রভান্ডার এখন অনেক উন্নত। নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে যেন টিকে থাকা দায় ইসরায়েল ও মার্কিন প্রশাসনের। সম্প্রতি 4টি মিসাইল সিটি উন্মোচন করেছে IRGC, যেখানে কয়েক লাখ ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা পেলেই ইহুদিবাদীদের আস্তানা ধ্বংসে ঝাঁপিয়ে পড়বে ইরানের সামরিক বাহিনী। এত সাফল্যের পরও নিজেদের সমরাস্ত্র অর্জনে থেমে থাকছে না ইরান। প্রতিরক্ষা শিল্পে অসামান্য অর্জনের ঘোষণা দিয়েছে IRGC, যা অচিরেই উন্মোচন করবে বাহিনীটি। এমনটি জানিয়ে IRGCর প্রধান মেজর জেনারেল সালামি বলেন, পূর্বের চেয়ে আমরা আরো শক্তিশালী হয়েছি। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমরা প্রতিরক্ষা প্রযুক্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছি, যা অদূর ভবিষ্যতে উন্মোচন করা হবে। 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। মনে
মোনালিসা হেভি ফ্লো পারমাণবিক ইস্যুতে সম্প্রতি গর্জে উঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না গেলে ইরান জুড়ে বোমা হামলার হুমকি দেন মার্কিন শাসক। এ কাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব অর্পণ করেন ট্রাম্প। যদিও পরবর্তীতে পরোক্ষ আলোচনার দুয়ার খোলে ইরান, তবে আলোচনার মাধ্যমেও সমাধান বের করতে ব্যর্থ হলে সামরিক সংঘাতের পথকেই বেছে নিতে পারেন ট্রাম্প, এমন শঙ্কা বিশ্লেষকদের। যদিও ঢাল হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে রাশিয়ার তৈরি আধুনিক যুদ্ধবিমান সুখোই SU-35, যা দিয়ে নিমিষেই উড়িয়ে দিতে পারবে নেতানিয়াহুর গর্ব। তবে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের দিকেই নজর দিতে বলেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে ইসরায়েল কিংবা মার্কিন প্রশাসন জড়ালে তা পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলবে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। সৃজন মাহমুদ, নিউজ 24। Donald Trump hits the road. It's the art of the deal, the international edition, starring the Saudis, Qataris, and Emiratis. The Israelis kill yet another Palestinian journalist, and they're not even pretending they didn't mean it this time. Plus, what to make of India's unique media space. What you were getting was a performance on television, almost a celebration of war, antics, a circus. The global news media had plenty to report on after the first. এ যেন ভূতের মুখে রাম নাম। ঘোর শত্রু ইরানের প্রশংসায় পঞ্চমুখ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার তাদের সামরিক সক্ষমতা নিয়ে। সম্প্রতি ইরানি ড্রোনের ব্যাপারে ট্রাম্পের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশের ঘটনা এমনই অপ্রত্যাশিত এক চমক বয়ে এনেছে। উপসাগরীয় দেশগুলো ভ্রমণকালে কাতারে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রের দখল নিতে ড্রোন অনেক বড় ভূমিকা রাখছে। এ বাস্তবতায় আগামীতে নতুন প্রযুক্তির ড্রোন উদ্ভাবনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের ড্রোন প্রযুক্তিকে অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি। আমরা নতুন ধরনের ড্রোন নিয়ে আসার কথা ভাবছি, কারণ বর্তমানে সারা বিশ্বে যেসব যুদ্ধ চলছে সেগুলোর দিকে তাকালে দেখা যাবে কিভাবে ড্রোন সক্ষমতা দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। ফলে আমরা চাইছি কার্যকর আর সাশ্রয়ী ড্রোন প্রযুক্তি, যাতে এর পেছনে অনেক ব্যয় করতে না হয়। এর জের ধরে ইরানের ড্রোন প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। জানান কি কারণে ইরানি ড্রোন তার নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ড্রোনগুলো খুব ভালো। এসব ড্রোন খুব কার্যকর, প্রাণঘাতী ও সাশ্রয়ী। একই সাথে এগুলো দ্রুত উড্ডয়নেও সক্ষম বলে উল্লেখ করেন তিনি। আমি এরই মাঝে এক কোম্পানিকে বলেছি আমি অনেক ড্রোনের বহর চাই। উদাহরণ হিসেবে বলছি, যেমন ইরান মাত্র 35 থেকে 40 হাজার ডলারে খুব চমৎকার ড্রোন বানায়। আমি এমন ড্রোন চাই। 2 সপ্তাহ পর ওই কোম্পানি একটি ড্রোন বানিয়ে এনেছে যেটার মূল্য $41 মিলিয়ন। আমি বললাম, এত দামের ড্রোন চাইনি। যুদ্ধক্ষেত্রে হাজার হাজার ড্রোন পাঠাতে হয়, আমাদের চাই ইরানের মতো স্বল্প মূল্যের কার্যকর ড্রোন। এ প্রসঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের সাফল্যের প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন কিভাবে তেহরানের ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে নাস্তানাবুদ করছে রাশিয়া। শুধু তাই নয়, গত বছরের এপ্রিলে মিসাইলের পাশাপাশি একসাথে 300 ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে আতঙ্কিত করে তোলে তেহরান। এ বাস্তবতায় তাদের ড্রোন সক্ষমতা মোকাবেলায় একই ধরনের ড্রোন তৈরির কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরব মুসলিম বিশ্ব। পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ গাজায় যুদ্ধবন্ধের দাবিতে প্রতিনিয়ত নামছেন আন্দোলনে। তবে এক্ষেত্রে অনেকটাই নিশ্চুপ ইউরোপের সরকারেরা। তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় ফিলিস্তিনের পক্ষে একাট্টা হলো স্পেন, ইতালি ও জার্মানি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন পেদ্রো সানচেজ। পার্লামেন্টে দেয়া ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, এমন রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না মাদ্রিদ।
বামপন্থী দলগুলো ইহুদি দেশটির জন্য গণহত্যাকারী রাষ্ট্র শব্দগুচ্ছ ব্যবহার করলেও এমন শব্দ প্রথমবার ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। গেল বছর মে মাসে নরওয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। সম্প্রতি তেল আবিবের প্রতিষ্ঠান থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করে মাদ্রিদ। স্পেনের পাশাপাশি নীরবতা ভেঙেছে ইতালি। সম্প্রতি পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতায় জর্জিয়া মেলোনি জানান, প্রতিনিয়ত গাজার মানবিক সংকট খারাপ পরিস্থিতিতে পৌঁছাচ্ছে, যা অগ্রহণযোগ্য। ইতালির ডানপন্থী সরকারের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে এর অবনতি ঘটছে। বেশ কয়েকবারই গাজা ইস্যুতে তেল আবিবের সঙ্গে কথা বলেছে রোম। এ সময় উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধের পাশাপাশি জিম্মি বিনিময় চুক্তি, যুদ্ধবিরতি ও সীমান্ত ব্লকেডের বিষয়ে সরব ছিল মেলোনি প্রশাসন। প্রায় 2.5 মাস ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে নেতানিয়াহু সরকার। খাদ্য সংকটের কারণে উপত্যকায় প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ভিক্ষের সংখ্যা। তাই জার্মানিও আর চুপ করে বসে থাকতে পারল না। সম্প্রতি এক বিবৃতিতে ফ্রেডরিক মার্চ জানান, উপত্যকায় দুর্ভিক্ষ এড়ানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে। নারী, শিশু ও বৃদ্ধদের রক্ষায় বাড়াতে হবে মানবিক সহায়তা। গাজার বাসিন্দাদের প্রতি মানবিকভাবে দায়বদ্ধ বিশ্ববাসী। তাই এই অঞ্চলে দুর্ভিক্ষ এড়াতে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। জার্মান চ্যান্সেলরের আশা, শীঘ্রই সকল সমঝোতা শেষে উপত্যকায় কার্যকর হবে স্থায়ী যুদ্ধবিরতি। পাশাপাশি ঘরে ফিরবেন জিম্মিরা। যদিও হলোকাস্টের জনক জার্মানি এখনও ইসরায়েলের প্রতি নমনীয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলতি সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিন সফরের আহ্বান জানিয়েছেন ফ্রেডরিক মার্জ। পুরো বিশ্ব গাজায় দুর্ভিক্ষের শঙ্কা প্রকাশ করে কঠোর হলেও এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সরকার। যদিও আইডিএফ এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সীমান্ত ব্লকেড খুলে দেয়া না হলে দুর্ভিক্ষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সম্ভবত এমন পরিস্থিতিতেই জাগ্রত হয়েছে বিশ্ববাসীর বিবেক। এখন দেখার পালা, নেতানিয়াহুকে আটকে কতটা কঠোর অবস্থান গ্রহণ করেন সানচেজ, মেলোনি ও মার্জের সরকার। ইরানের আদলেই ড্রোন তৈরি করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কম খরচেই দ্রুত ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে ইরান। এদিকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দ্বিধা না করার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে প্রতিরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা অর্জন করবে তেহরান। এ যেন ভূতের মুখে রাম নাম। ঘোর শত্রু ইরানের প্রশংসা। Donald Trump hits the প্রতিরক্ষা শক্তিতে সাফল্য অর্জন করেই চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় একের পর এক সমরাস্ত্র উদ্ভাবন করেছে দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যেও মিসাইল ছোড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। ফুরিয়ে আসছে ইসরায়েলের শক্তি। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না নেতানিয়াহু, এমন মন্তব্য করে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সম্প্রতি বলেছেন, রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সাথে নেই। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া একদিন अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप मिडिल ईस्ट की 4 दिन की यात्रा पूरी करके लौट चुके हैं। डोनाल्ड ट्रंप की ये पहली विदेश यात्रा थी। उन्होंने अपने इस दौरे से पूरे मिडिल ईस्ट में हलचल मचा दी है। इस दौरे में उन्होंने बड़े निवेश सौदे किए, सीरिया के साथ नया रिश्ता कायम किया और शांति और व्यापार का संदेश दिया। ईरान के साथ तनाव को लेकर ट्रंप ने कई बयान दिए। इसके साथ ही ये भी साफ कर दिया कि वो ईरान के साथ ट्रेड करने को तैयार हैं, लेकिन कुछ शर्तों के साथ। माना जा रहा है कि ट्रंप ने इन रुखों से इसराइल की टेंशन कहीं न कहीं बढ़ा दी है। इससे पहले अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने अपने कतर दौरे के दौरान ईरान के साथ परमाणु समझौते को लेकर एक बड़ा बयान दिया था। डोनाल्ड ट्रंप ने कहा, हम ईरान में कोई परमाणु बम नहीं बनाने जा रहे हैं। मुझे लगता है कि हम शायद ऐसा किए बिना ही समझौता करने के करीब पहुंच रहे हैं। मैं चाहता हूं कि ईरान एक महान देश बने, लेकिन उनके पास परमाणु हथियार नहीं हो सकते। बस यही एक चीज है, ये बहुत सरल है। डोनाल्ड ट्रंप ने इस दौरान ये भी कहा था कि शायद हम बिना सैन्य कार्रवाई किए ही समझौते के करीब पहुंच गए हैं। आपने सुना होगा कि ईरान ने कुछ शर्तों पर सहमति जताई है। ट्रंप पहले भी कह चुके हैं कि ईरान को परमाणु हथियार डेवलप करने की इजाजत नहीं दी जाएगी। ट्रंप ने व्यापार और शांति पर जोर दिया।
ट्रंप ने सऊदी अरब, कतर और संयुक्त अरब अमीरात की यात्रा में अपनी विदेश नीति को साफ किया। उन्होंने व्यापार और शांति पर जोर दिया। सऊदी अरब में एक भाषण में ट्रंप ने कहा कि नई पीढ़ी के नेता पुराने झगड़ों को पीछे छोड़ रहे हैं। मिडिल ईस्ट का भविष्य व्यापार से बनेगा, न कि अराजकता से। उन्होंने तकनीकी को बढ़ावा देने और आतंकवाद को खत्म करने की बात कही। ट्रंप के दौरे से इतना परेशान क्यों है इसराइल? अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप के मध्य पूर्व यात्रा की इस दौरान खाड़ी देशों और अमेरिका के बीच कई बड़े समझौते हुए हैं। ट्रंप अपने मध्य पूर्व दौरे में इसराइल नहीं गए, जिसे लेकर प्रधानमंत्री नेतन्याहू और सरकार के अधिकारी चिंतित जरूर होंगे। इसके साथ ही मिडिल ईस्ट में हुए कई बड़े समझौतों ने भी इसराइल के लिए बड़ी असहज स्थिति पैदा कर दी है। अमेरिका में इसराइल के प्रभाव में आई कमी। जानकारों का मानना है कि हाल के दिनों में अमेरिका में इसराइल के प्रभावों में कमी आई है। डोनाल्ड ट्रंप पहले ही हमास के साथ इसराइल के बिना बातचीत शुरू कर चुके हैं। कुछ जानकारों का मानना है कि ट्रंप अपनी छवि शांति के दूत की तरह बनाना चाहते हैं। यूक्रेन युद्ध, हूती और भारत पाक में समझौते कराने के बाद वो इसराइल पर हमास के साथ समझौता करने का दबाव बना सकते हैं। ट्रंप के इन कदमों के बाद नेतन्याहू सरकार बैकफुट पर पहुंच गई है। अमेरिका का नरम होना इसराइल को शायद ही पसंद। ट्रंप एक ऐसी पश्चिमी एशिया नीति को बढ़ावा दे रहे हैं जो कई मामलों में नेतन्याहू और उनकी सरकार के हितों के बिल्कुल उलट है। ईरान के साथ इसराइल के खिलाफ जाकर न्यूक्लियर मसले पर मीडिएटर की मौजूदगी में बात शुरू करना, फिर यमन के हूती विद्रोहियों के साथ समझौता और हमास के साथ सीधी बातचीत की घोषणा, ये कुछ झटके हैं जिन्हें अमेरिका ने इसराइल को पहले ही दे दिए हैं। जानकार मानते हैं कि मिडिल ईस्ट में अमेरिका का नरम होना इसराइल को शायद ही पसंद आए। चर्चा शुरू हो गई है कि प्रेसिडेंट ट्रंप इसराइल से नाराज हैं। खबरें तो ये भी हैं कि प्रेसिडेंट ट्रंप ने तय किया है कि जब तक हमास के साथ युद्ध का कोई नतीजा नहीं निकलता, वो इसराइल नहीं जाएंगे। ये अपने आप में इसराइल के लिए एक बड़ी डिप्लोमेटिक हार है। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप मिडिल ईस्ट की 4 दिन की यात्रा पूरी करके लौट चुके हैं। डोनाल्ड ट्रंप की ये पहली विदेश यात्रा थी। उन्होंने अपने इस दौरे से पूरे मिडिल ईस्ट में हलचल मचा दी है। इस दौरे में उन्होंने बड़े निवेश सौदे किए, सीरिया के साथ नया रिश्ता कायम किया और शांति और व्यापार का संदेश दिया। ईरान के साथ तनाव को लेकर ट्रंप ने कई बयान दिए। इसके साथ ही ये भी साफ कर दिया कि वो ईरान के साथ ट्रेड करने को तैयार हैं, लेकिन कुछ शर्तों के साथ। माना जा रहा है कि ट्रंप ने इन रुखों से इसराइल की टेंशन कहीं न कहीं बढ़ा दी है। इससे पहले अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত দুটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই হুথি বিদ্রোহীদের নেতৃত্বকে সরাসরি হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের দিকে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা ইয়েমেনের হোদাইদা এবং আল সালিফ বন্দরে হামলা চালিয়েছে। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে তারা ইয়েমেনের হোদাইদা এবং আস সালিফ বন্দরে হামলা চালায়। এই হামলা সেই সময় করা হলো যখন হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত হোদাইদা ও আস সালিফ বন্দরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। হুথিদের এই দুটি বন্দর অস্ত্র স্থানান্তরে ব্যবহৃত হতো বলে দাবি তাদের। হুথিদের আল মাসিরা টেলিভিশন জানায়, লোহিত সাগরের বন্দর হোদাইদা এবং এর উত্তরের বন্দর সালিফে একাধিক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হামলায় অন্তত 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের 15টি যুদ্ধবিমান হুথি নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে 30টিরও বেশি বোমা নিক্ষেপ করে। তারা দাবি করে, লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহৃত এসব বন্দর অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল।